কালের কণ্ঠ পাশে ছিল গণ অভ্যুত্থানে, গণ আন্দোলনে, এইটা যখন বাংলাদেশের রাজনৈতিক নেতারা বলেন, তখন আসলে রাজনৈতিক নেতাদের বোধ বুদ্ধি জ্ঞান গরিমা নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন জাগে। ওনারা বলছেন যে গণ অভ্যুত্থানে এই কালের কণ্ঠ ছাত্র আমাদের পাশে ছিলেন, ছাত্রদের পাশে ছিলেন, এটা তো অত্যন্ত গর্হিত কাজ। সেজন্য তারা বলেছিল যে বিএনপি জামাতের 50 জন হচ্ছে নাশকতার জন্য সঙ্গে জড়িত এবং তাদের তালিকা করা হচ্ছে, সরকার ধরে ফেলবে। তা এই 50 জনের মধ্যে তো জামাতের যে সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার সাহেবও থাকতে পারতেন। উনিও তো আজকে দেখলাম কালের কণ্ঠকে শুভেচ্ছা জানিয়েছেন, বিএনপিরও কয়েকজন শুভেচ্ছা জানিয়েছেন আমি দেখলাম। তো যেই প্রসঙ্গটা নিয়ে আমরা আসলে কথা বলতে চাচ্ছি, মূলত গত রাত থেকেই এটা নিয়ে, গতকালকে রাত বা সন্ধ্যা থেকে এটা নিয়ে সামাজিক দুঃখিত, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। তো হুম, শফিক রেহমান ভাই বাংলাদেশের অত্যন্ত প্রথিত যশা একজন সাংবাদিক, হুম, বরেণ্য গণমাধ্যম কর্মী, এবং বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ে তার যথেষ্ট উজ্জ্বল ভূমিকা আছে। আমি নিজেও কাজ করেছি যাই যাই দিনে ওনার সঙ্গে। গণমাধ্যম একজন কর্মী হিসেবে, একজন সম্পাদক হিসেবে, লেখক হিসেবে তার অবস্থান অত্যন্ত উঁচুতে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং ওনার সঙ্গে কাজ করা অবশ্যই খুবই আনন্দের, শেখার অনেক কিছু আছে, জানার অনেক কিছু আছে। কিন্তু উনি যেই কাজটা কালকে উনি করেছেন, আমি দেখেছি ভিডিওটা, এবং আমি এটা দেখে আমি খুবই মর্মাহত হয়েছি, আশাহত হয়েছি। এবং আমি মনে করি যে এটা অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। ওনার কাছ থেকে আমরা আসলে এই রকম কাজ আশা করি নাই। এই সেই শফিক রহমান যিনি এরশাদ বিরোধী আন্দোলনের সময় উনি তার জায়গায় দিন দিয়ে উজ্জ্বল ভূমিকা রাখার জন্য উনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। উনি বিগত ফেসিবাদের আমলেও দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন। ওনার বিরুদ্ধে ভুয়া মামলা হয়েছিল, ভয়ঙ্কর সব অভিযোগ ছিল ওনার বিরুদ্ধে, হত্যা মামলার বা হত্যা চেষ্টার অভিযোগ, বাকি অপহরণের অভিযোগ, এরকম একটা ভয়ঙ্কর অভিযোগ ছিল। এবং উনিও কিন্তু, ওনার বাড়িতেও একাধিকবার হামলা হয়েছে। তো আমি যেটা বলবো যে উনি তো এই যে ফেসিবাদের যে চাপ বা প্রভাব, ধরেন আমি বিদেশে থাকি, আপনি বিদেশে থাকেন, আমরা যারা বাইরে থাকি, এরা হয়তো বা অতটা আমরা এই চাপের মুখোমুখি হই নাই। কিন্তু শফিক ভাই কিন্তু নিজেই একজন ভুক্তভোগী। সেই ভুক্তভোগী হয়ে উনি কি জন্য এই 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 বসুন্ধরার এই অনুষ্ঠানটায় গেলেন, এবং উনি যে বক্তব্যটা রাখলেন, উনি আকবর সুবহানকে বলেছেন একজন যোগ্য লোক। এই যোগ্য লোকের কারণেই বসুন্ধরার যে মিডিয়া গ্রুপ বা মিডিয়া প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে। কিন্তু উনি কি ভুলে গিয়েছেন বসুন্ধরার কার্যকলাপ? বিগত ফেসিবাদকে টিকিয়ে রাখার জন্য যে অলিগার্করা ছিল, হুম। সেটা হচ্ছে, আমি বলবো যে বেশ আমি জানি না, মারুফ ভাই একটু যদি দেখায়, আমি যদিও ভেরিফাই করিনি, জাস্ট সামনে আসলো এটাকে, আমি জাস্ট আসার পরে আপনাদের সামনে তুলে ধরছি। আমি যেন এটি সত্য না হয়, যেন যারা শফিকুল ইসলাম মাসুদ, জামাত ইসলামের একজন গুরুত্বপূর্ণ নেতা, তিনি বলেছেন গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পাশে ছিল কালের কণ্ঠ। আমি হয়তো ভুল জানতে পারি, আসলে কি কালের কণ্ঠের ভূমিকা ছাত্র জনতার পাশে ছিল কিনা এটা একটা প্রশ্ন। ছাত্র জনতার পাশে ছিল কালের কণ্ঠ, তিনি বলেছেন শিবিরের সেক্রেটারি। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার পাশে ছিল কালের কণ্ঠ, শিবিরের সেক্রেটারি। এটি আসলে কতটুকু সঠিক আমি ভেরিফাই করিনি, তবে আহ আপনার কাছে ছেড়ে দিচ্ছি, আমি ভেরিফাই করবো, আপনি বলতে থাকুন। জি, আমি এই প্রসঙ্গে আসতাম। তো শফিক ভাই যেটা শুরু করেছিলেন, আমরা তো শফিক ভাইকে নিয়ে কথা বলছি, যে উনি গিয়ে বসুন্ধরার যে প্রতিষ্ঠান কালের কণ্ঠের 15তম বার্ষিকীতে গিয়ে উনি যেসব বক্তব্য দিয়েছেন। তো বসুন্ধরা বিগত সরকারের আমলে পুরোটা সময় এই ফেসিবাদের দোসর বা সহযোগী হিসেবে কাজ করেছে। আমরা যেই কয়টা অলিগার্ক প্রতিষ্ঠানের নাম শুনেছি, এই অ্যাসালম, বসুন্ধরা, বেক্সিমকো, এরা তো শুধু আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই লুটপাট করেনি, ব্যাংক দখল করেনি বা অর্থ পাচারেও জড়িত না। এদের বিরুদ্ধে যে অভিযোগটা আছে যে এরা সরাসরি জনমতের উপর এই জুলাই আগস্টের আন্দোলনে, এই হত্যাযজ্ঞে সরকারকে নানাভাবে সহায়তা করেছে, এবং বসুন্ধরার বিরুদ্ধে সবচেয়ে যে বড় অভিযোগ, তারা নাকি সরকারকে আর্থিক সহায়তা করেছে এই গণহত্যা পরিচালনা বা এই দমন নিপীড়ন পরিচালনার জন্য। তো এইরকম একটা কুখ্যাত প্রতিষ্ঠানের অনুষ্ঠানে গিয়ে তিনি যখন বলছেন যে ইনি অত্যন্ত যোগ্য লোক, এবং সেই যোগ্য লোক বলে এরকম একটা ওদের প্রতিষ্ঠান নামটার এরকম একটা কি একটা নাম, ওই সেই মিডিয়া সেটা প্রতিষ্ঠিত ইস্ট হয়েছে, মিডিয়া, ইস্ট ওয়েস্ট। হুম। ওয়েস্ট মিডিয়া, তখন কিন্তু আমরা আসলে হতাশ হই। আমরা আমরা তখন চিন্তা করি শফিক ভাইরা তো এই বাংলাদেশের সাংবাদিকতার জগতের আইকন।
সেলিব্রিটি, স্টার জার্নালিস্ট বাংলাদেশের, উনি যখন গিয়ে এরকম একজন মানে চিহ্নিত ফেসিবাদের দূষর, যে এই 19 না 21 জুলাই প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করে বলেছে যে এই আন্দোলন করছে জামাত শিবিরের লোকজন এবং এদেরকে আগেই ধরে বিচার করা উচিত ছিল, মেরে ফেলা উচিত ছিল। উনি অত্যন্ত হিংস্র বক্তব্য দিয়েছেন এবং এই ভদ্রলোক হচ্ছে আরে ঠারে বুঝিয়ে দিয়েছেন যে ওনারা শেখ হাসিনাকেই ক্ষমতায় রাখতে চান। এই আকবর সুবাহানের মতামত যদি প্রতিফলিত হতো, এই আকবর সুবাহানদের আকাঙ্ক্ষা যদি বাস্তবায়িত হতো, শফিক ভাই তো দেশে যেতে পারতেন না। রাইট। উনি কিন্তু দেশে ফিরে গিয়েছেন এই আবু সাঈদ, শহীদ মুগ্ধ, ওয়াসিম, আপনার নাফিজ, হাজারো, প্রায় 2000, যেটা বলা হয় 2000 শহীদের রক্তের বিনিময়ে কিন্তু আজকে উনি দেশে যেতে সক্ষম হয়েছেন। সেই রক্তের উপর দাঁড়িয়ে উনি যখন বলেন, এরকম গুণকীর্তন করেন, সেটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। এবং আমি আবার বলছি, আমরা অত্যন্ত হতাশ হই। এবং আজ সকাল থেকে আমি যেটা দেখলাম, আরো হতাশার বিষয় হচ্ছে, আমরা কিন্তু চাই না যে কোনো গণমাধ্যম বন্ধ হয়ে যাক বা কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক। সেখানে অনেক ভদ্রলোক, অনেক আমাদের পরিচিত জন চাকরি করেন, তাদের পরিবার পরিজন আছে। আমরা কি চাই যে বেক্সিমকো বন্ধ হয়ে যাক বা বসুন্ধরা, এত বড় প্রতিষ্ঠান, এখানে কয়েক লাখ মানুষের জীবন জীবিকা জড়িত, এসালম বড় প্রতিষ্ঠান, এদের সঙ্গে কয়েক লাখ মানুষ জীবন জীবিকা জড়িত, এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাক আমরা চাই না। এই প্রতিষ্ঠানগুলো চালু থাক, কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এই ফেসিবাদকে সহায়তা করার, নানাভাবে উস্কে দেয়ার, তাদের বিরুদ্ধে তো আমরা অন্তত যথাযথ পদক্ষেপ বা ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা নিতে না পারি, আমাদের তো কথা বলতে হবে, কিন্তু তাই বলেও তো আমরা তাদের পক্ষে কথা বলবো না বা তাদের গুণকীর্তন করব না। তবে সকাল হুম। থেকে যে দেখলাম, অত্যন্ত হতাশার সঙ্গে আপনি যেটা দেখালেন এইমাত্র, হুম। যে আমাদের রাজনৈতিক নেতারাও বলছেন যে এই শফিকুল ইসলাম মারসুদ সাহেবের কথা বললেন, শিবিরের সেক্রেটারি জেনারেল সাদ্দাম, সেও বলেছে জুলাই আগস্টের অভ্যুত্থানে নাকি কালের কণ্ঠ তাদের পাশে ছিল। এটা হুম। তো অত্যন্ত দুঃখজনক। তারা কি তাহলে কি আমাদেরকে এখন মনে করতে হবে, তাহলে কি তারা আগস্টের অভ্যুত্থানে বা বিপ্লবে এই এই ভদ্রলোক শফিকুল ইসলাম মাসুদ বা এই সাদ্দাম, এই ভদ্রলোক, এনারা কি এই আন্দোলনে অংশগ্রহণ করেন নাই? তারা কোথায় ছিলেন? তারা তো দাবি করছেন তারা আন্দোলনে জোরালো ভূমিকা পালন করেছেন। ছিল তাহলে যে তার মানে জামাত ইসলামের ব্যাপারে যেটি লিখেছিল তখন তারা এই স্টেটমেন্টটি তাহলে সঠিক ধরে নিতে হবে আমাদের। যেমন তার কি লিখেছে কালের কণ্ঠ তখন লিখেছে, জামায়াতের সন্ত্রাসী নেতাদের তালিকা হচ্ছে, হ্যাঁ, জি। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হচ্ছে জামায়াত, হুম। এবং জামায়াতের সন্ত্রাস নেতারা যারা আছে তারা সন্ত্রাসী ছিল। তাহলে এটাকে তাহলে মেনে নিয়েই তারা স্টেটমেন্ট দিচ্ছে জামাত ইসলাম। এটা কালের কণ্ঠে আরেকটা সংবাদ প্রকাশিত হয়েছিল, ওই সময় তারা বলেছিল এই যে ওই কাছাকাছি সময়ে জুলাই মাসেই সেই প্রতিবেদনে তারা বলেছিল যে বিএনপি জামাতের 50 জন হচ্ছে নাশকতার জন্য সঙ্গে জড়িত এবং তাদের তালিকা করা হচ্ছে, সরকার ধরে ফেলবে। তা এই 50 জনের মধ্যে তো জামাতের যে সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার সাহেবও থাকতে পারতেন। উনিও তো আজকে দেখলাম কালের কণ্ঠকে শুভেচ্ছা জানিয়েছেন। বিএনপিরও কয়েকজন শুভেচ্ছা জানিয়েছেন, আমি দেখলাম যে কালের কণ্ঠকে তারা প্রত্যাশা করছেন। এখন ধরেন যে এই কালের কণ্ঠ পাশে ছিল গণ অভ্যুত্থানে, গণ আন্দোলনে, এইটা যখন বাংলাদেশের রাজনৈতিক নেতারা বলেন, তখন আসলে রাজনৈতিক নেতাদের বোধ বুদ্ধি জ্ঞান গরিমা নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন জাগে। একটা জিনিস হচ্ছে যে কালের কণ্ঠের 15তম বার্ষিকী পালিত হচ্ছে, তারা শুভেচ্ছা জানাতে পারতেন, তারা বলতে পারতেন আপনারা বিগত ফেসিবাদের আমলে যে তেলবাজি সাংবাদিকতা করেছেন, ফেসিবাদের যে পক্ষাবলম্বন করেছেন, সেখান থেকে বেরিয়ে আসেন, সামনে সঠিক সাংবাদিকতা করেন, জনগণের পক্ষে সাংবাদিকতা করেন, আমরা সেটাকে স্বাগত জানাই। ওনারা কিন্তু সেটা বলতে পারতেন। ওনারা বলছেন যে গণ অভ্যুত্থানে এই কালের কণ্ঠ ছাত্র আমাদের পাশে ছিলেন, ছাত্রদের পাশে ছিলেন। এটা তো অত্যন্ত গর্হিত কাজ। এই হুম। এই এই যে মামুন মাহবুব ভাই যেটা বললেন, আমাদের সেই 90-এর যে রাজনীতির পরে যে তালিকা করা হলো, তালিকায় যুক্ত হলো, বাদ দেয়া হলো, হুম। তাহলে আমরা খুব বেশি এসে কি শিক্ষা নিলাম? আমরা তো একই জিনিস দেখছি। এবং মামুন ভাই যথার্থ বলেছেন যে এই 5 মাস পার হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কিন্তু এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আমরা তো জানতাম এই বসুন্ধরার মালিক পলাতক, তার ছেলেরা পলাতক। এখন দেখি উনি বেশ কেক টেক কেটে সবাইকে এই যে কেক খাওয়াতে। মুগ্ধকে মারলো, মারার পর কালের কণ্ঠে ইয়ে ছিল শিবির ছাত্র দলের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার পরদিনে শিক্ষার্থী হত্যা। হুম। চিন্তা করে। হ্যাঁ, এখন এখন আপনি বলেন এটাই কি পাশে থাকার নমুনা? যাই ওনারা হোক। কি আসলে, আহ, কোনো কিছু চারদিকে খেয়াল করেন না? রাজনীতি করেন বটে, কিন্তু আশেপাশে কি খেয়াল করেন না? এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের রাজনৈতিক নেতাদের একটা বড় সমস্যা হচ্ছে, তারা
এদের অনেকেই, সবাই না, অত্যন্ত ভালো উঁচু মানের রাজনীতিবিদ আমাদের দেশে আছে, কিন্তু বেশ কয়েকজনে বাস্তবতা জ্ঞান বিবর্জিত। তারা কখন কি কোথায় কি বলতে হয়। এবং আমি হচ্ছে এই যে আপনার এখানে কথা বলার পাশাপাশি এই আপনার কমেন্ট বক্সে আমি দেখছিলাম, সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে 5ই আগস্টের পরপরই জামাতের আমির বসুন্ধরার হেলিকপ্টার দিয়ে কোথায় গিয়েছিলেন। তাহলে জামাতের আমিরের কি কোথাও যাওয়ার কি আর কোনো বিকল্প বাহন ছিল না? উনি কি জানেন না বসুন্ধরা বিগত সরকারের আমলে কি ভূমিকা পালন করেছে? শুধু বসুন্ধরাকে যেটা বলা হয় যে আমাদের বাংলাদেশের গত 15 বছরে। ওটার ব্যাপারে যতটুকু তৎকালীন সময়ে আমি করছি না, তৎকালীন সময় একটা ক্লারিফিকেশন দিয়েছিল জামাতে আমির সাহেব। তিনি বলেছিলেন যে ওই যে এয়ারলাইন্সে গেছে সেই এয়ারলাইন্স এর অফিস ওখানে, বাট ওটা বসুন্ধরার এয়ারলাইন্স নয়, বা কি বলে এটাকে, হেলিকপ্টার নয়, এরকম একটা স্টেটমেন্ট এসেছিল। আমি যতদূর মনে পড়ে, আমি যদি ভুল না হয়ে উনি থাকে। ওটা বলে থাকলেন ভালো, উনি উনি ব্যাখ্যা দিয়েছেন, পরিষ্কার করেছেন। কিন্তু আমি বসুন্ধরার বিষয়ে যদি আবার আসি, বসুন্ধরার তো শুধু আপনার এই গণবিরোধী অবস্থানই না, বসুন্ধরারকে যেটা বলা হয় যে বাংলাদেশে, মানে আমরা যদি, যেটা আমি বলতে চেয়েছিলাম যে বাংলাদেশে এই ফেসিবাদের অন্যতম সমর্থক ছিল ভারত। এই যে আমাদের বাংলাদেশের মানুষের উপর যে আপনার যে নির্মম নিষ্পেষণ হয়েছে, সেটা ভারতের সমর্থন নিয়েই এই পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকার করতে পেরেছিল, ভারতের একচেটিয়া সমর্থনের কারণে। এবং আমরা দেখেছি যে এই গণ অভ্যুত্থানকালে আমাদের যে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল, সেখানকার যে চিফ প্রসিকিউটর, উনি বলেছেন যে তাদের কাছে প্রমাণ আছে ছাত্রদের দমনে প্রতিবেশী বাহিনীর অংশগ্রহণ ছিল, স্নাইপারের ব্যবহার ছিল। তো অনেকেই তো ধরে নেন এটা ভারতের স্নাইপারদের কাজ, তারা বাংলাদেশের পুলিশ বা র্যাবের সঙ্গে বা অন্যান্য বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে ছাত্রদেরকে মেরেছে। এই ভারতের অন্যতম বিশ্বস্ত ব্যবসায়ী হচ্ছে বসুন্ধরা। যেটা শোনা যায় যে এদের সঙ্গে ভারতের একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে, এমনকি সরাসরি যোগাযোগ আছে। তো এইরকম একটা প্রতিষ্ঠানের সঙ্গে গিয়ে যখন আপনি আপনি এরকম কেক কাটবেন এবং এদেরকে বলবেন যে এরা আমাদের আন্দোলনের পাশে ছিল, গণ অভ্যুত্থানের পাশে ছিল, তখন আমাদের দুঃখ হয়। এই শহীদ সাঈদ, আবু সাঈদ, মুগ্ধরা, এই নাফিজরা, মাহফুজরা, এই ওয়াসিমরা, আরো যত শত শত শহীদ আছেন, এরা মানে পরকাল থেকে কষ্ট পাচ্ছে। এই তামসা দেখার জন্য তো আমরা এই গণ অভ্যুত্থান করি নাই। এই রকম আপনি, আপনাকে রাষ্ট্র পরিচালনার জন্য একটা, আপনি অবশ্যই সবাইকে অ্যাকসেপ্ট করে নিবেন, একটা পর্যায়ে গিয়ে আপনাকে রিকনসিলিয়েশন করতে হয়। কিন্তু তার মানে তো এই না যে আপনি 5 মাসের মধ্যে দাবি করতে শুরু করবেন যে এরকম বসুন্ধরা বা কালের কণ্ঠ আমাদের পাশে ছিল। বিগত সরকারের আমলে যেই কয়টা গণমাধ্যম একদম লাগাতার ভাবে বিরোধী মতের বিরুদ্ধে কুৎসা রটনা করেছে, বিপক্ষে নিউজ করেছে, মিথ্যা প্রপাগান্ডা করেছে, এই বসুন্ধরার প্রতিষ্ঠানগুলো ছিল তাদের মধ্যে অন্যতম। এবং আমি যদি ভুল না বলে থাকি, এই আন্দোলন শুরু হওয়ার পরপরই বসুন্ধরা আবাসিক এলাকায় এই ইস্ট ওয়েস্ট মিডিয়া, যে ওদের যে কমপ্লেক্স আছে, এটার সামনে গিয়ে আন্দোলনকারী ছাত্ররা মনে হয় বিক্ষোভ করেছিল উল্টাপাল্টা সংবাদ পরিবেশনের দায়ে। ওই হুম। সময় বসুন্ধরাতেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়ে বসুন্ধরার নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই শিক্ষার্থীদের উপর হামলা করেছিল। আমার এখন যতটুকু মনে পড়ছে জুলাইয়ের মাঝামাঝি বা ওই দিকে। তো এইরকম একটা প্রতিষ্ঠানের পক্ষে যখন আমাদের এই সাংবাদিক, প্রথিতযশা সাংবাদিক এবং এই রাজনীতিবিদরা দায়িত্বশীল পদে যারা থাকেন, সেক্রেটারি জেনারেলের মতো পদ, এটা কিন্তু ধরেন আসলে ফেলে দেওয়ার পদ না। এটা যদি জামাতের কোনো একটা জেলা বা উপজেলার আমির বলতেন, বা হুম। আইনজীবী ওদের যে আইনজীবী সংগঠন আছে সেই সংগঠনের একজন ভাইস প্রেসিডেন্ট বলতেন, বা কেন্দ্রীয় কমিটির একজন শুরা সদস্য বলতেন, তাহলে বিষয়টা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ ছিল না। ধরেন জামাতের হয়তো বা মজলিসের শুরায় 50 জন সদস্য আছেন সারা দেশে, আমি জানি না কত আছেন, ধরে নিলাম 50 জন আছেন। এখান থেকে একজন যদি বলেন, সেটা কিন্তু আসলে খুব বেশি গুরুত্ব বহন করে না। বা বিএনপির ভাইস প্রেসিডেন্ট বা সহ সাধারণ সম্পাদকরা যদি বলেন, গুরুত্ব বহন করে না। কিন্তু যখন দলের সেক্রেটারি জেনারেল, ছাত্র হুম। সংগঠনের সেক্রেটারি জেনারেল যখন একটা এইরকম একটা কুখ্যাত প্রতিষ্ঠানের পক্ষে সাফাই গান, তখন সেটা আমাদেরকে অনেক কিছু মিন করে। বা শফিক ভাইয়ের মতো এরকম লিডিং একজন জার্নালিস্ট, যিনি যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিগত সময়ে, উনার মতো একজন লোক যখন এইসব ভূমিকা পালন করেন, সেটা কিন্তু দুঃখজনক। আজকে যদি একজন সাধারণ সাংবাদিক, এখন আপনি বলতে পারেন বসুন্ধরায় কি আপনাদের পরিচিত সাংবাদিক নাই? আছে। বসুন্ধরায় আমাদের অনেক পরিচিত সাংবাদিক আছেন যারা কাজ করছেন, চাকরি করছেন।
আমরাও কি বলি নাই দুই একজনকে যে ঠিক আছে কালের কণ্ঠে গিয়ে চাকরি করেন, বা আপনি ওই ডেইলি সানে গিয়ে চাকরি করেন, বা বাংলাদেশ প্রতিদিনে চাকরি করেন। আমরাও তো বলেছি যে বিগত সরকারের আমলে এই গণমাধ্যম কর্মী চাকরি হারিয়েছেন শেখ হাসিনার রোষানলে পড়ে। তিনি দীর্ঘদিন বেকার ছিলেন। এখন এই প্রতিষ্ঠানে যদি তাকে একটা চাকরি দেয়া হয়, যেহেতু তাদের ম্যানেজমেন্ট পরিবর্তন আসছে, তাহলে হয়তো বা এই লোকটা সুবিধা হবে। আমি নিজেই বলেছি, আমরা সবাই। কিন্তু তার মানে তো এই না যে আমরা তাদের কুকর্মকে প্রশ্রয় দিব বা মেনে নিব। তো হুম, এইটা আমার আমার- আমি 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 শেষ করছি যে আমি এটা অত্যন্ত, আমি আমি নিজে হয়তোবা আমি আমার ক্ষুদ্র পরিসর থেকে, ব্যক্তিগত পরিসর থেকে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে আমি নানাভাবে অবদান রাখার চেষ্টা করেছি। আমি জানি না, আমি অত্যন্ত ক্ষুদ্র সেই আমাদের অবদান, কিন্তু সেই এই কোনোভাবে অভ্যুত্থানে ক্ষুদ্র না। যখন যখন এই বসুন্ধরার পুরো গ্রুপের যতগুলো টেলিভিশন আছে, যতগুলি, তাদের তো বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক মিডিয়া তাদের, ডেইলি সান, কালের কণ্ঠ, তারপরে কি কি যেন বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24, রেডিও, কি জানি 2-3টা রেডিও আছে। কয়টা, 5 থেকে 6টা তাদের মেয়ে, যারা মানে পুরো বাংলাদেশের মিডিয়াতে একটা ভালো সবচেয়ে বেশি নেতৃত্ব ছিল। এই পুরো মিডিয়াটা, তা পুরো গ্রুপটাই তারা সরকার পক্ষে বা আন্দোলনকারীদের বিপক্ষে কাজ করেছে। এবং অন্যান্য এমন করে টেলিভিশন বা মিডিয়া আছে আন্দোলনকারীর সময়, যে যারা আন্দোলনের পক্ষে একটা টু শব্দ লিখেছে বলতে পারবেন আপনি, একটা অক্ষর লিখেছে? যুগান্তর কিছু ভালো কিছু, সরি যমুনা টিভি ভালো কিছু করেছে, ভালো কিছু নিউজ সবসময় মানুষকে দেওয়ার চেষ্টা করেছে। তাদের একটা স্বতন্ত্র নিউট্রালিটি ছিল, এটা অনেকে স্বীকার করে। কিন্তু এর বাইরে কথা বলবার মতো আর কোনো কিছু ছিল না। একমাত্র আপনারা যারা ছিলেন বাইরে, আপনারাই কথা বলেছেন। আপনাদের এই কথা কি কেউ স্বীকার করে? এই যে বাংলাদেশে এখন হুটহাট করে গিয়ে গিয়ে কেউ উপদেষ্টা হয়, কেউ গিয়ে সরাসরি বিশাল বিশাল অফিসার হয়ে যাচ্ছে, কেউ কেউ সালাম দিয়ে এটা হয়ে যাচ্ছে ওটা হয়ে যাচ্ছে। কে কতটুকু কথা বলছে এটা তো ভাই দেশের বাইরে থেকে, যখন বাংলাদেশ ব্ল্যাক আউট ছিল, আমরা তো জানি, এসব নিয়ে মুখ খুলতে চাচ্ছি না। আমি খালি আমরা দেখছি কি হচ্ছে না হচ্ছে বাংলাদেশে। এই না, হাজার হাজার দর্শক, লক্ষ লক্ষ দর্শক যারা আমাদের ফেস দেখবে, তারা জানে সবকিছু। কিন্তু সরকারের মধ্যে যা চলতেছে এগুলো খুব খুব আমরা খালি দেখে যাচ্ছি। বাট না, এটা এভরিথিং নিয়ে শুড আমার হ্যাভ এ লিমিট। এটা আমার এটা আমার মাথায় রাখতে হবে। ব্যক্তিগতভাবে এটা নিয়ে আমার কোনো অভিমান বা অনুযোগ নেই। কিন্তু আমি মনে করি যে সেই এই জুলাই আগস্ট অভ্যুত্থানের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে, সমর্থক হিসাবে, আমি গতকাল থেকে যা দেখলাম, আমি আসলে স্তম্ভিত হয়ে গিয়েছি, হতাশ, এবং আমি অত্যন্ত দুঃখ পাচ্ছি তাদের এই কর্মকাণ্ড এবং আচরণে।